দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মিলানি নিয়ে এলেন, আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, আজকে আপনারা শুনবেন আমার কাছ থেকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। রাজ্যের ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত বিজেপি দলের কিছু নেতা, যারা একটা সময় অন্য একটি দলে ছিলেন, বর্তমান সময়ে ওই দল ছেড়ে ওনারা 2018 সালের এপ্রিল মাসের পর থেকে এই দলে যোগদান করেছেন। এবং ওই সকল নেতা নেত্রীরা, তাদের মধ্যে কিছু কিছু নেতা নেত্রী রয়েছেন, তাদের ব্যাংক ব্যালেন্স যেভাবে বাড়ছে সেটা আপনারা চিন্তা করতে পারবেন না। দর্শক বন্ধুরা, যারা গ্রাউন্ড লেভেলের কার্যকর্তারা আপনারা যারা রয়েছেন, আপনারা সেটা উপলব্ধি করতে পারেন। এবং যারা মণ্ডলে মণ্ডলে যারা রয়েছেন, যারা বুথে বুথে যারা রয়েছেন, যারা জেলায় জেলায় যারা আপনারা রয়েছেন, যারা 2018 সালের নির্বাচনের আগে আপনারা এই মাঠে ময়দানে ছিলেন, বিজেপির ফ্ল্যাগ কাঁধে নিয়ে এই দলটার জন্য আপনারা ফাইট করেছেন। 2018 সালের নির্বাচনের আগে আপনাদের মনে আছে, যারা বিজেপির আপনারা কার্যকর্তারা যারা রয়েছেন, কত ফাইট দিয়ে আপনারা এই সরকারকে প্রতিষ্ঠা দিয়েছেন। 2018 সালের নির্বাচনে আমরা কি দেখতে পেয়েছি? রাজ্যের সর্বস্তরের মানুষ সেদিন লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। 10:30 বাজে রাত্রিবেলা, তখনও মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ওনাদের মনে হয়তো ছিল যে নতুন একটা সরকার ত্রিপুরায় আনবেন ওনারা। হ্যাঁ, ওনারা এনেছেন। তো আমি এই আলোচনা করছি এই কারণে, আমি ধন্যবাদ জানাই যেহেতু একটি দল নতুন করে প্রতিষ্ঠা পেয়েছে 2018 সালে, সে সকল পৃষ্ঠা প্রমুখদের, সে সকল বিস্তারকদের, যারা সে সময় ময়দানে থেকে এই দলটাকে ক্ষমতায় এনেছেন। কিন্তু তারা আজকে আমাকে বলছেন, হোয়াটসঅ্যাপ করছেন, ফেসবুক করছেন, সামনাসামনি এসে আমাকে বলছেন যে রাজীবদা, আমরা একটা সময় এই দলটাকে আনার জন্য নিজের জীবন পর্যন্ত আমরা বাজি রেখেছি, কারণ দলটাকে আমাদের আনতে হবে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের 2018 সালের আগে যে ধরনের অবস্থা ছিল, সেই ধরনের অবস্থা আমাদের এখনও রয়েছে। আমরা কিছু করতে পারছি না। পাশাপাশি পৃষ্ঠা প্রমুখদের বক্তব্য হচ্ছে যে আমরা যখন বিজেপি দলের জন্য কাজ করেছি, তাদেরকে আমরা চোখে দেখতে পাইনি। আজকে আপনি মণ্ডলে মণ্ডলে যান, আপনি বুথে বুথে যান, জেলায় জেলায় যান, রাজীববাবু আপনি গিয়ে দেখবেন যে যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের এক সময় আমরা চোখে দেখতাম না। আজকে তারা আমাদের উপর অর্ডার করছেন, আমাদেরকে পলিটিক্স শেখাচ্ছেন, বিজেপিকে ভালোবাসা শেখাচ্ছেন। ওনাদের বক্তব্য হচ্ছে এটা। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশাপাশি দলের যারা সংগঠক যারা রয়েছেন, আপনাদের কাছে ওনাদের হয়ে এই বক্তব্য আমি তুলে ধরছি। পাশাপাশি যে বিষয়টা আমি বললাম যে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত বিজেপি দলের কিছু কিছু নেতা নেত্রী এই কম সময়ে এত সম্পত্তির মালিক হয়েছে, সেটা যারা আপনারা গ্রাউন্ডে থাকেন আপনারা আমাকে বলেন। এত পয়সা তারা কোথায় পান? তাদের বক্তব্য যে নেতৃত্বরা আজকে নেতৃত্ব দিচ্ছেন, তারা একটা সময় অন্য একটি দলের হয়ে কাজ করতেন। একটা সময় যেই দলে কাজ করতেন তাদের থেকেও খেয়েছেন, এখন ওইখানে আর খাওয়া নেই। এখন রাতারাতি ড্রেস বদলে এখন ওনারা বিজেপি দলে যোগদান করেছেন বলে পৃষ্ঠা প্রমুখদের মধ্যে কিছু কিছু লোক কিন্তু অভিযোগ করছেন। ওনারা বলছেন ওই সকল লোকদের তো আমরা কখনো দেখিনি, আজকে মণ্ডলে বা বুথে বা জেলাতে আমাদেরকে অর্ডার করছেন বিজেপিকে ভালোবাসা কিভাবে দিতে হয়, ভালোবাসা কিভাবে করতে হয়, রাজনীতি কিভাবে করতে হয়, এখন তাদের কাছ থেকে আমাদের শিখতে হয়। এবং খোঁজ নিয়ে দেখুন তাদের চালচলন যে রয়েছে কতখানি পাল্টে গেছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি নিজে বলছি, একটা সময় যারা এখন বিজেপি বিভিন্ন জায়গায় আমি দেখি যারা মণ্ডলে মণ্ডলে রয়েছেন, এনাদের মধ্যে অনেকে ঠিকমতো একটা বাড়িঘর ছিল না, টিনের চালা সম্পন্ন একটি ঘর ছিল। পাশাপাশি অনেককে দেখতাম যে অর্ধনির্মিত দালান কোঠা রয়েছে। কিন্তু আজকে যদি আপনারা তাদের দিকে লক্ষ্য করেন, প্রথমেই দেখবেন একটা বিশাল আকারের গাড়ি রয়েছে। দ্বিতীয়ত কি দেখবেন? 3 তলা বিশিষ্ট বাড়ি। চতুর্থত কি দেখবেন? ওনাদের চলন বলন কিছুই ছিল না ওনাদের।
ওনাদেরকে সেরকমভাবে কেউ চিনতেন না। আজকে বিজেপি দলের যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, এই মূল মন্ত্রকে হাতিয়ার করে কিছু কিছু এই সকল নেতা নেত্রীরা নিজেদেরকে বেশি বেশি জাহির করার জন্য, বিজেপিকে কালিমা লিপ্ত করার জন্য এই সকল কাজগুলো করে যাচ্ছে। পাশাপাশি নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে যাচ্ছে এবং সম্পত্তি বাড়িয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সকল নেতা নেত্রীরা যাদের একসময় কিছুই ছিল না, বাইসাইকেল নিয়ে ঘুরতেন, তাদের কাছে এত পয়সা কোত্থেকে এলো? আমরা তো ব্যবসা করি, আমাদের তো ইনকাম ট্যাক্স রিটার্ন রয়েছে, আমরা তো এত কম সময়ের মধ্যে এত কিছু করতে পারিনি, কারণ এটা নিয়মের মধ্যে চলতে হয় সবাইকে। কিন্তু এই 6-7 বছরে এত মালিকের এত পয়সার মালিক কি করে হলো এই সকল নেতা নেত্রীরা? এটা কিন্তু প্রশ্ন কিন্তু ধীরে ধীরে উঠতে শুরু করেছে। যেই সকল নেতা নেত্রীদের, যেটা বললাম, কিছুই ছিল না, তাদেরকে কেউ চিনতেনই না। আজকে তাদের চলন বলুন, আপনারা দেখুন, ধরন দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণে পয়সা ওনারা কামাই করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে যে এই সকল পয়সা কোত্থেকে পাচ্ছে তারা? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উনি একজন বনেদি ফ্যামিলির ছেলে। তো সে জায়গায় ওনার বাবাকে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ যারা ব্যবসা করে সবাই চেনেন। ডাক্তার মানিক শাহ, যিনি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনাদের পরিবার সম্বন্ধে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালোভাবে অবগত রয়েছেন। বিশেষ করে যারা ব্যবসা করেন, আপনারা ভালোভাবে অবগত রয়েছেন। তাদের পয়সার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ডক্টর মানিক শাহর অনেক ভাই রয়েছে, ওনাদের অনেক ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি, ওনাদের সঙ্গে কথাও হয়, কিন্তু একদম সাদা সিধেভাবে ওনারা থাকেন। কিন্তু ব্যবসায়ী বলে যদি প্রতিষ্ঠিত হয়, নাম হয়, তো মানিক শাহর বাবার নাম ত্রিপুরা রাজ্যে সবার অনেকজনের মধ্যে ওনার নামও আসবে। তো আমি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে ছেড়ে দিলাম। পাশাপাশি অনেকে রয়েছেন যারা পয়সাওয়ালা ঘরের ছেলে মেয়েরা রয়েছেন, যারা বিজেপিকে এখন নেতৃত্ব দিচ্ছেন, ভালোভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু কিছু নেতা নেত্রীদের কথা বলছি, তাদেরকে কেউ চিনতেনই না আপনারা। আমি যেটা বললাম, বাইসাইকেল নিয়ে ঘুরতেন, আজকে বিশাল বিশাল আকারের গাড়ি নিয়ে ঘুরছেন, জন্মদিন পালন করছেন, বিবাহ বার্ষিকী পালন করছেন অনাড়ম্বরপূর্ণভাবে, সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পান। তো স্বাভাবিকভাবে যারা বিজেপির কার্যকর্তারা যারা রয়েছেন, সে সময় দুর্দিনের কার্যকর্তারা বা আমরা যারা সাংবাদিকরা যারা রয়েছি, আমাদের মনে প্রশ্ন আসে যে এই সকল নেতা নেত্রীরা পয়সা কোন জায়গা থেকে ওনারা এইভাবে ইনকাম করছেন? তাদের কাছে কি আলাদিনের চিরাগ কি ওনারা পেয়ে গেছেন যে আলাদিন ওই চিরাগ ঘষলেই টাকা চলে আসবে? না তো, এরকমটা তো না। আজকে আমি বলছি আপনাদেরকে যে কিভাবে এই টাকা পয়সাগুলো ওনাদের কাছে আসছে। আপনারা আমার এই আলোচনার পরে একবার চিন্তা করবেন, যদি ভুল হয় আমাকে মার্জনা করবেন, আমার ভুল আপনারা শুধরে দেবেন। আজকে আমি আপনাদেরকে বলছি, বিরোধীরা বারবার বলছে যে বিজেপি দলের কিছু কিছু নেতা নেত্রী কমিশন বাণিজ্য চালিয়ে যাচ্ছে সারা ত্রিপুরা রাজ্যে। এই কমিশন বাণিজ্যের কারণে ত্রিপুরা রাজ্যের কোনো ধরনের কাজ, ঠিকাদারি কাজ, তার যে তার যে মূল্যায়ন সেরকমভাবে হচ্ছে না, এবং কাজের গুণগত মানও সঠিকভাবে হচ্ছে না। তাতে কিন্তু ক্ষতি হচ্ছে রাজ্যের মানুষের, পাশাপাশি ক্ষতি হচ্ছে রাজ্যের সরকারের এবং এই বিজেপি দলের। কারণ অনেকে রয়েছেন বিজেপি দলকে এখনো মন থেকে ভালোবাসেন, তারা বেশি বেশি হিন্দু হিন্দু বলতে চান না, তারা নিজেদেরকে বেশি বেশি সনাতনী প্রতিপন্ন করতে চান না, তারা অনায়াস, আমি নাম বলতে চাইছি না, আবার নাম বললে অনেকে বলবেন আমি তাদের হয়ে কথা বলছি, আমি নাম বলবো না, কিন্তু অনেকে আছেন তারা এত সনাতনী সনাতনী এত হিন্দু হিন্দু নিজেদেরকে জাহির করে বিজেপির খুব কাছের বলে প্রতিপন্ন করতে চান না। তারা অনায়াসে দিব্যি ওনারা ওনাদের কাজ করে যাচ্ছেন বিজেপির জন্য। তো দর্শক বন্ধুরা, আমি যেটা বলছিলাম
যে এই সকল চুনোপুটি নেতারা বা নেত্রীরা তাদের আয়ের উৎস কি? কয়দিন পর পর দেখা যায় এই সকল নেতা নেত্রীরা বাইরে যাচ্ছেন। সাধারণ যারা পৃষ্ঠা প্রমুখেরা যারা আপনারা রয়েছেন, কয়দিন বাইরে গেছেন 2018 সালের পর থেকে, যারা বিজেপির জন্য ঘাম ঝরিয়েছেন? বলতে পারবেন? যদি বলতে পারেন আমার আলোচনার কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য দেবেন, আমি তুলে ধরবো রাজ্যের মানুষের উদ্দেশ্যে। কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু কিছু নেতা নেত্রী কয়েকদিন পর পর বাইরে যাচ্ছেন, সেলফি তুলছেন, আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছেন। কিন্তু আমার তো দৃঢ় বিশ্বাস আপনারা মনে মনে প্রশ্ন করছেন, আরে ভাই, কদিন আগে তোমাকে কে চিনত ত্রিপুরা রাজ্যে? আজকে তুমি বিজেপি দলের হয়ে কাজ করে আজকে এত পয়সার মালিক হয়ে গেছো যে কয়দিন পর পর তোমরা বাইরে যাচ্ছ আর সেলফি তুলে আমাদেরকে পাঠাচ্ছ। এত পয়সা কোথায় পাচ্ছ তোমরা? আমি কি বললাম আপনাদেরকে? বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে অনাড়ম্বরপূর্ণভাবে, জন্মদিন পালন করা হচ্ছে অনাড়ম্বরপূর্ণভাবে, তো পয়সা কোত্থেকে আসে সেটা কিন্তু জানতে চাইছে রাজ্যের সাধারণ যারা বিজেপির কার্যকর্তারা, প্রকৃত কার্যকর্তারা, তারা জানতে চাইছেন না। আমরা পাচ্ছি না খেতে, আপনাদের এই অনাড়ম্বরপূর্ণ জীবনযাপন কিসের জন্য? অনাড়ম্বরপূর্ণ জীবনযাপন তো ওনারা করবেন কারণ ওনাদের কাছে কাঁচা পয়সা আসছে। এখন আপনারা বলবেন যে কি করে কাঁচা পয়সা আসছে? আমি একটু আগে বললাম না, বিরোধীরা দাবি করছেন, বারবার বলছেন একটা কামাই বাণিজ্য চলছে, একটা কমিশন বাণিজ্য চলছে এই ত্রিপুরা রাজ্যে। যেখানেই যাবেন শুধু কমিশন বাণিজ্য। কোন কোন জায়গা থেকে কমিশন বাণিজ্য চলছে বা চালিয়ে যাচ্ছে তারা, এবং এখান থেকে ওনারা কমিশন পাচ্ছেন। প্রথম যেই পয়েন্টটা আমি বলবো দর্শক বন্ধুরা, সেই পয়েন্টটা হচ্ছে যে নেগোসিয়েশন বাণিজ্য। আমাদের সূত্র আমাদেরকে জানিয়েছে এই সকল নেতা নেত্রীদের আয়ের প্রথম উৎস হচ্ছে এই নেগোসিয়েশন বাণিজ্য। নেগোসিয়েশন বাণিজ্য থেকে ওনাদের একটা ভালো কামাই আসছে, সেখান থেকে ওনারা ডাইরেক্ট টাকা পাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা, পাশাপাশি আমাদের সাবেক যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, ওনারা কিন্তু প্রথম থেকেই চেয়েছেন যে ত্রিপুরা রাজ্যকে ওনারা নেশামুক্ত ত্রিপুরা রাজ্য গড়ে তুলবেন। কিন্তু কতটুকু নেশামুক্ত ত্রিপুরা রাজ্য গড়ে তুলতে ওনারা পেরেছেন তা কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আমি কেন বললাম এই কথাটা? এই নেশার যে কারবার রয়েছে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে, আমি সেদিনও বলেছি যে এই নেশার কারবারের সঙ্গে শাসক দলের কিছু কিছু নেতা নেত্রীর যদি যোগ সাজস না থাকে তাহলে কোনোভাবেই এই ব্যবসা করা সম্ভব নয়। 8 জেলাতে আমাদের কাছে সূত্রে খবর রয়েছে, 8 জেলাতে, ত্রিপুরা রাজ্যের যে 8টি জেলা রয়েছে সেই 8টি জেলার 8টি জেলার মধ্যে এই নেতা নেত্রীদের কিছু কিছু লোক সেখানে বসানো হয়েছে, যারা এই নেশা কারবারকে সারা ত্রিপুরা রাজ্যে নাকি ম্যানিপুলেট করছে। এই ব্যবসা তাদের মধ্যেই, তাদের মাধ্যমেই চলছে। অনেকের বক্তব্য হচ্ছে বিপ্লব কুমার দেব এবং ডাক্তার মানিক সাহা ওনারা এত চেষ্টা করেও কেন বন্ধ করতে পারছেন না এই নেশা কারবার কেন বন্ধ করতে পারছেন না? নেশা কারবারের দিকে সারা ত্রিপুরা রাজ্য, আজকে আমি যেটা বললাম এনসিআরবি রিপোর্টে ত্রিপুরা রাজ্যের নাম সর্বাগ্রে রয়েছে। প্রত্যেক দিন সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন থানাতে এই সকল অবৈধ সামগ্রীগুলো পুলিশ সিজ করছে, কিন্তু বন্ধ করতে পারছে না। এবং যারা এই সকল কাজগুলো করছে, যারা মাস্টার মাইন্ড রয়েছে, যারা ইনভেস্টর রয়েছে, বারবার বলি, তাদেরকে পুলিশ জালে তুলতে পারছে না। এখানে যদি কোনো একটা শক্তি যদি কাজ না করে তাহলে এই ধরনের কারবার ত্রিপুরা রাজ্যে কোনোভাবেই চলতে পারে না। সেটা ডাক্তার মানিক সাহ জানেন, সেটা মাননীয় বিপ্লব কুমার দেব উনিও জানেন। নিশ্চয়ই কোনো একটা শক্তি রয়েছে যার কারণে এই নেশা ব্যবসা হচ্ছে। আর এই সারা ত্রিপুরা রাজ্যের এই নেশা ব্যবসার অন্তরালে যে ধরনের কমিশন আসছে, সেই কমিশনও এই সকল নেতা নেত্রীরা যারা একটা সময় অন্য দলে ছিলেন, ওই দলকে খেয়েছেন, এখন ওই দলের মধ্যে আর কিছু নেই, এখন
আবার এই বিজেপি দলে এসেছেন। এখন এখান থেকেও এই নেশা বাণিজ্যের মাধ্যমে যে কমিশন আসছে, সেই সকল কমিশন ওনারা ডাইরেক্ট পাচ্ছেন, সেটা আমাদের সূত্র কিন্তু আমাদেরকে বলেছেন। এছাড়া রয়েছে বিভিন্ন এলাকায় যে ধরনের 2 নম্বরই কাজগুলো হচ্ছে, ওই 2 নম্বরই কাজ থেকেও ওই সকল নেতা নেত্রীরা বিভিন্ন সোর্স মারফত এই সকল কমিশন বাণিজ্য ওনারা পাচ্ছেন এবং ধীরে ধীরে কোটিপতি হয়ে যাচ্ছেন। আর আপনারা যারা সৎ কর্মী, আপনাদের অবস্থা কোথায় রয়েছে সেটা আপনারা একবার নিজেদেরকে মূল্যায়ন করুন, আপনারা বুঝতে পারবেন। আমি যেটা বললাম, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত এই 7 বছরে সিকি আধুরি নেতারা ফুলে ফেঁপে উঠেছে। তাদের কি ব্যবসা আছে? কোনো ব্যবসা নেই, কিন্তু শুধু ব্যবসা, এই রাজনীতির ব্যবসা, আর কিন্তু কোনো কিছুই নেই। অনেকে কিন্তু এই রাজনীতিকে এখন রাজনীতির ব্যবসা বলে অভিবাদন জ্ঞাপন করেন যে এটা এক ধরনের ব্যবসা। হয়তো বা ওনাদের কথা ঠিক সেটা আমি জানি না, কিন্তু এই ব্যবসাকে পুঁজি করে আজকে ওনাদের ব্যাংক ব্যালেন্স ওনারা বাড়িয়ে চলছেন। অনেকে আবার এই কথাও বলেছেন যে রাজীব দা, আপনি একটু খোঁজ খবর নিন, দেখবেন যে সকল লোকদের 2018 সালের আগে কোনো কিছুই ছিল না, যেটা আমি বললাম, একটা ঘর ছিল না, একটা টিনের ছাউনি দেওয়া একটা ঘর ছিল, টিনা ঘর, সে এখন রাজ্যের বাইরে একটার বেশি 2টো ফ্ল্যাট নিজের জন্য কিনে রেখেছেন। তো এই সকল কমিশন বাণিজ্য যদি ওনারা যুক্ত না থাকতেন, তাহলে কি এই ধরনের পয়সা কি ওনারা রোজগার করতে পারতেন? এই ধরনের কামাই বাণিজ্য কি ওনারা চালিয়ে যেতে পারতেন? আরেকটি সোর্স রয়েছে যেখান থেকে এই সকল নেতা নেত্রীরা কমিশন বাণিজ্য পায়, সেটা হচ্ছে নেতাজি চৌমুহনী এলাকায় পূর্ত দপ্তর রয়েছে, সিপিডাব্লিউডি রয়েছে, ডিডাব্লিউএস রয়েছে, হাউজিং বোর্ড রয়েছে, রেলওয়ে ডিপার্টমেন্ট রয়েছে, রেলওয়ে সেক্টর রয়েছে। আমি রেলওয়ে নিয়ে একদিন আপনাদের সামনে সম্পূর্ণভাবে খোলাসা করব। নাম তো বলতে পারবো না, তাহলে আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, কিন্তু আমি ইন্ডিকেট করে দেব, এবং আপনারা হয়তো এই এলাকার যারা যারা রয়েছেন আপনারা হয়তো চিনবেন। আমি এমন তাবর নেতাদের দিকে ইন্ডিকেট করব যে এই রেলওয়েকে ব্যবহার করে কি পরিমাণ কমিশন বাণিজ্য তার অ্যাকাউন্টে ঢুকছে অবৈধভাবে, আমি আপনাদের কাছে তুলে ধরবো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে সিপিডাব্লিউডি রয়েছে, নেতাজি চৌমুহনী এলাকায় পূর্ত দপ্তরের কাজ রয়েছে, হাউজিং বোর্ড রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রেই লাভবান হচ্ছে কিছু নেতা আর নেত্রী। আর সমানভাবে আরও একটি বিষয় এখন আমরা প্রত্যক্ষ করতে পারছি। আপনি বিভিন্ন এলাকায় গিয়ে ঘুরুন, বা আপনারা যেই এলাকাতে আছেন, আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন, আপনার শরীর অসুস্থ রয়েছে, আপনার টাকা পয়সা দরকার, আপনি জায়গা বিক্রি করবেন বলে ভাবছেন, আপনি জায়গা বিক্রি করতে পারবেন না। আপনি জায়গা বিক্রি করতে গেলে এবং জায়গা কিনতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে এক হলে মণ্ডলের লোকদের সঙ্গে, এক হলে বুথের লোকদের সঙ্গে, আর না হয়তো ওই নেতা নেত্রীদের সঙ্গে। ওই সকল নেতা নেত্রীদের অনুমোদন ছাড়া আপনি না জায়গা বিক্রি করতে পারবেন, না জায়গা কিনতে পারবেন। তাদেরকে কমিশন না দিয়ে আপনি জায়গা কিনতেও পারবেন না, জায়গা বিক্রি করতেও পারবেন না, এবং সঠিক দামও আপনারা পাবেন না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার মানুষের কাছ থেকে এই তথ্য পেয়ে উনি জনসমাবেশে বলেছেন, আপনাদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের ভালোর জন্য বলেছেন। উনি বার্তা দিয়েছেন পুলিশকে, যদি জমি বিবাদ সংক্রান্ত কোনো ধরনের বিষয় পুলিশের কাছে, লোকাল পুলিশের কাছে জমা পড়ে, পুলিশ যাতে ওই সকল বিষয়গুলো ফলো আপ করে এবং যারা এই সকল কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনের বেড়াজালে যাতে আনা যায়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন, কিন্তু উনি হয়তো এই বিষয়টা উনি চিন্তা করেননি যে পুলিশদেরকে উনি বলেছেন, সেই পুলিশদের মধ্যে কিছু কিছু পুলিশ রয়েছে এই সকল নেতা নেত্রীদের সঙ্গে যুক্ত রয়েছেন। ওই সকল পুলিশরাও কিছু কিছু কামাই বাণিজ্যের কমিশন
পেয়ে থাকেন। কিন্তু আসল যে সিংহভাগ, সেই সিংহভাগ যাচ্ছে কার পকেটে? এই নেতা নেত্রীদের পকেটে। তো দর্শক বন্ধুরা, আমি কয়েকটি বিষয় তুলে ধরলাম যে বর্তমান সময়ে যারা প্রকৃত বিজেপি কর্মী, একটা সময় বিজেপির ফ্ল্যাগ ধরার লোক ছিল না। 4-5 জন মিলে ওনারা বিভিন্ন জায়গায় যেতেন এবং বিজেপিকে ভোট দেওয়ার জন্য কাতর অনুরোধ করতেন। আজকে তাদেরকে আমি দেখি না। আর যদি আমি পাই, তাদের সঙ্গে বসে অনেকক্ষণ ধরে কথা বলি এবং কিছু কথা জানার চেষ্টা করি। ওনাদের বক্তব্য হচ্ছে, আমরা যারা একটা সময় বিজেপিকে আমরা এনেছিলাম নিজের জীবনকে বাজি রেখে, আজকে আমাদের দাম নেই এই দলটা। আজকে মানে কিভাবে বলবো আপনাদেরকে, কিভাবে আমি এক্সপ্রেস করব, সে কথাটা আমি না বললেই ভালো হয়। তো ওনাদের বক্তব্য হচ্ছে, আমরা এত বেশি সনাতনী হতে পারিনি। হ্যাঁ, আমরা হিন্দু রয়েছি। তো তারা প্রত্যেক দিন ফেসবুক, ইউটিউবে হিন্দু সনাতনী বলে নিজেদেরকে জাহির করে বিজেপিকে কনভিন্স করার চেষ্টা করে। তো সেরকমভাবে আমরা করতে পারবো না, কারণ আমরা ত্রিপুরা রাজ্যের সবাই একসঙ্গে বসবাস করি। তো এই কারণে আজকে আমার এই আলোচনা, যে কিভাবে সারা ত্রিপুরা রাজ্যে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত বিভিন্ন মণ্ডলে, বিভিন্ন জেলায়, বিভিন্ন বুথে এই সকল নেতা কর্মীদের দাপট, এই সকল নেতা কর্মীদের আস্ফালন আর কতদিন সহ্য করবে বিজেপি দলের সাধারণ একনিষ্ঠ যারা কার্যকর্তারা রয়েছেন। সেদিনটা কবে আসবে? সেদিনটার দিকে আপনারা যেমন নজর দিয়ে রেখেছেন, আমরাও নজর দিয়ে রেখেছি, এবং এই সকল যারা নেতা নেত্রীরা আছেন না, তাদেরও একবার আমি কুষ্টি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা বিচার করবেন। নাম তো আমি আগেই বললাম না, নাম তো আমি বলতে পারবো না, কারণ আমি নাম বললে আমার অসুবিধে হতে পারে, সেটা আপনারা ভালো করেই অবগত আছেন। কিন্তু আমরা পয়েন্ট আউট করে দেব কোথায় কোথায় কি বাণিজ্য হচ্ছে, কোত্থেকে কত টাকা আসছে। আমার কাছে রিপোর্ট আছে, আমি জানি, কিন্তু এখন সময় হয়নি। সময় হলে আমি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো দর্শক বন্ধুরা। আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালিনী নিয়ে নেন। নমস্কার।